ছাত্রছাত্রীরা আজকে শুরু করছি সপ্তম শ্রেণীর ভূগোল ও পরিবেশ, অর্থাৎ ভূগোলের যেটা তোমাদের রয়েছে পার্ট 3, সেই পার্ট 3টা। তো দেখো, এখানে ভূগোলের যে পার্ট 3 রয়েছে তাতে কিন্তু প্রথম একের দাগের যে প্রশ্নটা দেওয়া রয়েছে সেটা হলো শাখা নদী ব্যাপারে দেওয়া রয়েছে যে শাখা নদী কোনটি। তোমাদের অপশানে এরকম 4টে দেওয়া ছিল, প্রথমে আমি দেখাচ্ছি তোমাদের এবং প্রশ্ন থেকেও তারপরে দেখিয়ে দেবো। দেখো, প্রথম যেটা ছিল সেটা হলো শাখা নদী। মূল নদী থেকে যেসব নদী শাখার মতো বেরিয়ে গিয়ে অন্য কোথাও গিয়ে মেশে তাদেরকে শাখা নদী বলে। তোমাদের দেখো যে অপশানগুলো দেওয়া রয়েছে তাতে 2 নম্বর অপশানটাতে দেখো তীর চিহ্নটা দেওয়া ছিল এইরকম, এই দিকের মুখে দেওয়া ছিল তীর চিহ্নটা। এবং শাখা নদী কী হয়, এই এটা মূল নদী আসছে, আমি মার্কিং করে দিয়েছি যে মূল নদী এরকম আসার সময় দেখো এদিক থেকে এসে বেরিয়ে গেছে, অর্থাৎ মূল নদীটা এইরকমভাবে এসে এইরকমভাবে বেরিয়ে চলে গেছে। আর এদিক থেকে যে নদীটা মূল নদী থেকে বেরিয়ে শাখা নদী হয়ে আবার মিশতে যাচ্ছে সাগরের দিকে, তাহলে সেটা কিন্তু শাখা নদী। তাহলে এইটাকে আমরা বলবো শাখা নদী। তাহলে 2 নম্বর যে অপশানটা সেটা হয়ে যাবে তোমাদের এইটা। তো এরপরে দেখো তোমাদের প্রশ্নতে তোমরা দেখতে পাচ্ছ এখানে 4 রকমের রয়েছে। এই 4 রকমের যে অপশান রয়েছে, এই 4 রকমের মধ্যে 2 নম্বর অপশানটা কিন্তু তোমাদের সঠিক হবে। অন্যান্যগুলো দেখো সেগুলো কিন্তু মূল নদী থেকে বেরিয়ে কিন্তু মেশে নিই। ঠিক এই রকমের 2 নম্বর অপশানটাই তোমাদের তাহলে উত্তরটা হবে। তোমরা সেটাকে আন্ডারলাইন করে দেবে এবং সংজ্ঞাটা তোমরা লিখে দিতে পারো, তাহলে তোমাদের আরও সুবিধা হবে। আসি পরের যে প্রশ্নটা রয়েছে সেটা পরের প্রশ্নটাতে আমাদের প্রশ্নটা ছিল এইরকম, 4টে অপশান দেওয়া ছিল: অশ্বক্ষুরাকৃতি হ্রদ, জলপ্রপাত, গিরিখাত এবং ক্যানিয়ন। এই 4টে অপশানের মধ্যে কোনটি বেমানান সেটা আমাদের জানতে চেয়েছিল। বেমানান বলতে মিলছে না সেটা আমাদের জানতে চেয়েছে। তাহলে এটা কি হিসাবে আমরা বেমানান করব সেটা দেখো তোমাদের আমি পুরো ডিটেলসে এখানে লিখে দিয়েছি, কারণ এই বিভাগটা থেকে মানে এই ভাগটা যদি তোমরা মুখস্থ করো, এটা কি আছে, গতিপ্রবাহ এবং ভূমিরূপ। আমরা জানি নদীর 3টে গতিপথ হয়, একটা হয় উচ্চ গতি, একটা মধ্যগতি এবং একটা নিম্ন গতি। তো সেখানে উচ্চ প্রবাহটাতে কী ভূমিরূপ গঠন হয়, যখন নাকি জলের স্রোতটা খুব বেশি থাকে, এবং মধ্যপ্রবাহ যখন মানে মাঝামাঝি থাকে জলের স্রোতটা, তখন কী গতিপথ তৈরি হয় এবং গতিপথে কী ভূমিরূপ তৈরি হয়। আর নিম্ন প্রবাহ অর্থাৎ যখন সঞ্চয় কাজ করে, একদম জলের স্রোত কম থাকে, তখন কী তৈরি হয়। এবার আমি আন্ডারলাইন করে দিয়েছি যে অপশানগুলো তোমাদের রয়েছে। দেখো, একমাত্র অশ্বক্ষুরাকৃতির হ্রদটা যদি দেখো, অশ্বক্ষুরাকৃতির হ্রদ কখন তৈরি হয়, মধ্য প্রবাহে তৈরি হয়। দেখো আন্ডারলাইন করা আছে। জলপ্রপাত, গিরিখাত, ক্যানিয়ন, সেগুলো দেখো উচ্চ প্রবাহে তৈরি হয়, গিরিখাত, ক্যানিয়ন। তোমরা কিন্তু এই 3টে অবশ্যই মুখস্থ করে নাও, আমি সেই জন্যই 3টে লিখে দিয়েছি। তোমাদের উত্তর অ্যাকচুয়ালি হলো এইটা, যে অশ্বক্ষুরাকৃতির হ্রদ যেহেতু মধ্য প্রবাহের ভূমিরূপ, অন্যান্যগুলো সবই উচ্চ প্রবাহের ভূমিরূপ। দেখো, উচ্চ প্রবাহে কিন্তু এই 3টেই তৈরি হয়, উচ্চ প্রবাহে 3টে, বাদ বাকি এটা শুধু তৈরি হয় কখন, মধ্য প্রবাহে, অশ্বক্ষুরাকৃতির হ্রদ, ঘোড়ার খুরের মতো দেখতে। এরপরে তোমাদের প্রশ্ন দেওয়া রয়েছে, আমি আসছি সেখানে। তো তাহলে আমাদের উত্তর হবে এইটা, আন্ডারলাইন করতে হবে তোমাদের এইটা। দেখে নাও, আমি প্রশ্নটা আন্ডারলাইন যেভাবে করতে হবে সেটাও আমি করে দিয়েছি। তাহলে তোমরা কিন্তু অবশ্যই এই 3টে মুখস্থ করে নাও। খুব গুরুত্বপূর্ণ এটা, যে কোন গতিপথে কোন ভূমিরূপটা তৈরি হয়। তাহলে এর পরের প্রশ্নে চলে আসছি। এবার দেখো, 2-এর দাগের যে প্রশ্নটা দেওয়া রয়েছে তাতে দেওয়া ছিল গিরিখাত ও ক্যানিয়নের পার্থক্য দেওয়া রয়েছে, যে গিরিখাত এবং ক্যানিয়ন দুটোর পার্থক্য। তো গিরিখাত এবং ক্যানিয়ন এই দুটোই কিন্তু তোমাদের মনে রাখতে হবে যে এটার ভূমিরূপটা কী ছিল। এর আগের চ্যাপ্টারটা আমি তখন আমাদের থাকে তখন কিন্তু তৈরি হয়, উচ্চ প্রবাহে গিরিখাত ও ক্যানিয়ন দুটোই তৈরি হয়। কিন্তু এদের পার্থক্যটা কেন দেওয়া হয়েছে, একটা আই আকৃতির হয়, একটা ভি আকৃতির হয়, এবং অন্যান্য পার্থক্যগুলোও আমরা দেখব। দেখো, প্রথম যেটা লিখে দিতে পারো তোমরা, সেটা হলো গিরিখাত সৃষ্টি হয় নদীর উচ্চ প্রবাহে বৃষ্টিবহুল পার্বত্য অঞ্চলে। এটাও উচ্চ প্রবাহে তৈরি হয়, এটাও উচ্চ প্রবাহে তৈরি হয়, কিন্তু এটা কোথায় হয়, উচ্চ প্রবাহেই বৃষ্টিবহুল পার্বত্য অঞ্চলে, মানে পার্বত্য অঞ্চলের যেখানে বৃষ্টিটা খুব বেশি হয় সেই অঞ্চলে কিন্তু এটা তৈরি হয়। আর ক্যানিয়ন সৃষ্টি হয় কোথায়, উচ্চ প্রবাহে বৃষ্টিহীন শুষ্ক পার্বত্য অঞ্চলে, যেখানে নাকি বৃষ্টিটা কম হয় সেই জায়গায় তৈরি হয় ক্যানিয়ন। আর 2 নম্বর দেখো, নদীর পার্শ্ববর্তী অঞ্চল অপেক্ষা নিচের দিকে বেশি ক্ষয় হয়। অর্থাৎ দেখো, এটা যেহেতু ভি আকৃতির হয়, তাহলে পাশাপাশি যতটা না ক্ষয় হয় তার থেকে নিচের দিকটাতে বেশি ক্ষয় হয়। অর্থাৎ এরকম ভি আকৃতির অ্যাকচুয়ালি ভূমিরূপটা হয়, তাহলে পাশাপাশি যা না ক্ষয় হচ্ছে, নিচের দিকটা অনেক বেশি পরিমাণে ক্ষয় হয়। বৃষ্টিপাতের আর পরেরটা ক্যানিয়নের ক্ষেত্রে কী হবে, বৃষ্টিপাতের অভাবে জলাধারের স্বল্পতার জন্য, অর্থাৎ জলের যে পরিমাণটা থাকে সেখানে জলের পরিমাণটা খুব কম থাকে, এবং জলাধার অর্থাৎ জল ধরে রাখার ক্ষমতাটাও কম থাকে, মানে জল ধরে রাখার জায়গাটা কম থাকে। সেই জন্য পাশের দিকে ক্ষয় প্রায় হয়ই না, নিচের দিকে ক্ষয় সর্বাধিক হয়। অর্থাৎ এরকম আই আকৃতির এই ভূমিরূপটা অ্যাকচুয়ালি হয়। তো এই আই আকৃতির ভূমিরূপটা হওয়ার কারণে কী হয়, আমরা ধরে নিতে পারি এটাকে যে একেবারে পাশের দিকে ক্ষয় হয়ই না, শুধুমাত্র নিচের দিকেটাই ক্ষয় হয়। তারপরের দেখো, গিরিখাত
খুব গভীর ও সংকীর্ণ হয়ে ইংরেজি অক্ষরের ভি আকৃতির মতো হয়। এটা কীরকম হয়ে যায়? এর আগেও বলেছি যে এটা ইংরেজি অক্ষরের ভি আকৃতির মতো হয় এবং খুব গভীর ও সংকীর্ণ হয়ে যায়। আর পরেরটা কী হবে? ক্যানিয়ন অত্যন্ত সুগভীর হয়, কারণ আই আকৃতির মানে পাশাপাশি একদমই কিছু হচ্ছে না, আই আকৃতির ভূমিরূপ হচ্ছে, সেটা কী হয়? খুব সুগভীর হয়, খুব বেশি সংকীর্ণ হয় বলে ইংরেজি অক্ষরের আই আকৃতির মতো হয়ে যায়। তাহলে এই তিনটে মূল কারণ তোমরা লিখতে পারো। তাহলে তোমরা ভিডিওটি পজ করে অবশ্যই লিখে নাও, এবং যাদের কোনো রকমের অঙ্ক রিলেটেড কোনো অসুবিধা রয়েছে ক্লাস 7-এ, তো অনেক ভিডিও করা রয়েছে আমাদের প্লে লিস্টে। তোমরা একটুখানি চ্যানেলের প্লে লিস্টেতে যাও, প্লে লিস্টে গেলে অনেক অঙ্ক করানো রয়েছে, তোমরা পরপর ভিডিওগুলো দেখে নিজেরা প্র্যাকটিস করতে পারো। আসি এরপরে 3-এর দাগের যে প্রশ্ন রয়েছে, সেই 3-এর দাগের প্রশ্নটা দেখো। ওই 3-এর দাগের প্রশ্নতে আমাদের যেটা বলা রয়েছে সেটা কি দেওয়া রয়েছে? নদীর উচ্চগতি, মধ্যগতি, নিম্নগতি, অর্থাৎ যে তিনখানা পথ রয়েছে সেই গতিতে সাথে মূলত ক্ষয়, পরিবহন, সঞ্চয় কাজ যথাক্রমে প্রাধান্য পায় কেন? লেখো। আমি দেখো এটা নিচে নিচে লিখেছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, সেই জন্য। উচ্চগতিতে কী হয়? ক্ষয় হয়। মধ্যগতিতে কী হয়? পরিবহন হয়। নিম্নগতিতে কী হয়? সঞ্চয় হয়। এটা কিন্তু জলের যে স্রোতটা থাকে এবং ভূমিরূপের যে ঢাল থাকে তার উপরে নির্ভর করেই এটা পুরোপুরি হয়। তো সেটা তিনটে যে ভাগ হবে, তিনটে ভাগ আমি আলাদা আলাদা করে দিয়েছি। দেখো তোমরা উত্তরটা, তাহলে তোমরা আশা করি বুঝতে পারবে। তো দেখো, প্রথমে যেটা ছিল উচ্চগতি, তাহলে উচ্চগতিতে কী হয়? ক্ষয় কার্যটা বেশি হয়। উচ্চগতিতে ক্ষয় কার্যটা তোমাদের বেশি হয়। তাহলে সেক্ষেত্রে উচ্চগতিতে ক্ষয় কাজ বেশি প্রাধান্য পায়, কারণ এই গতিতে ভূমির ঢাল খুব বেশি হয়, ফলে জলের স্রোত অত্যন্ত তীব্র গতিবেগ সম্পন্ন হয়। অর্থাৎ দেখো, ভূমির ঢালটা যখন নাকি আমাদের কোনো পাহাড়ের চূড়া থেকে নদীটা শুরু হচ্ছে, ধরো এখান থেকে আমাদের নদীটা যখন শুরু হচ্ছে, ওপরের দিকটা কী হবে? সবসময় ঢাল অনেক বেশি, এবং এইখানে তাহলে জলের স্রোতটা কী হবে? সবসময় বেশি হবে, জলের স্রোতটা এখান থেকে সৃষ্টি হলে। তাহলে সেই জন্য ওপরের যে অংশটা, সেটাকে আমরা কী বলছি? এই জায়গাটাকে উচ্চগতি বলা হবে। এরপরেরটা কী আছে? মধ্যগতিতে পরিবহন কাজ প্রধানত হয়, কারণ পর্বতের পাদদেশ থেকে সমভূমির দিকে নদীর স্রোতের গতি মন্থর হয়ে যায়। মন্থর অর্থাৎ একটু কম হয়ে যায়, মানে আগে যা ছিল এবারে ভূমির ঢালটা কী হচ্ছে? একটু সমতলের দিকে যাচ্ছে, ফলে কী হচ্ছে? এখানে স্পিডটা কমতে থাকে, তাহলে মন্থর হয়। যেহেতু ভূমির ঢাল মধ্যম প্রকৃতির হয়, কারণ মধ্যম প্রকৃতির হবে বলেই ভূমির ঢালটা কমে যাচ্ছে বলেই কী হবে? মন্থর হয়ে যাচ্ছে গতিটা। তাহলে এইখানেই কিন্তু সমভূমিতে মোট সঞ্চয় কাজটা যেটা, পরিবহন কাজটা যেটা হয় সেটা হয়। তাহলে এখানে আমরা কী লিখব? হয়, সেহেতু পরিবহন কাজ হয়। তাহলে এটা তোমাদের লিখে দিতে হবে। এরপরে লাস্ট যেটা রয়েছে সেটাতে আমি আসছি। লাস্ট বলতে গেলে এই ভাগের যে শেষ ভাগটা, নিম্নগতিতে কী হয়? নিম্নগতিতে কেবল সঞ্চয় কাজ হয়ে থাকে, কারণ সমভূমি থেকে সমুদ্রপৃষ্ঠ, অর্থাৎ এরপরে কী হচ্ছে? এই সমভূমির যে অংশটা এতটাতে চলে এলো, এখান থেকে এরপরে গিয়ে মিশবে সে, তাই না? সমুদ্রে গিয়ে, এখানে সমুদ্র যদি থাকে তাহলে মিশে যাবে। তাহলে কী হবে? সমভূমি থেকে সমুদ্রপৃষ্ঠ পর্যন্ত ঢাল খুব কম হয়, এটা একেবারে ঢাল হয়ই না বলতে গেলে। ফলে নদীর গতি অতি মন্থর হয়ে যায়, মানে জলের যে স্রোতটা থাকে সেটা একদম কমে যায়, অতি মন্থর হয়ে যায়। তাই এই প্রবাহে সঞ্চয় কাজ হয়ে থাকে, এই সময়টা শুধুমাত্র সঞ্চয় কাজটা সম্পূর্ণ হয়। তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছো তোমরা যে তিনখানা কেন হয়। আমি উত্তরটা তোমাদের এখানে পুরোটাই দেখাচ্ছি একসাথে, তোমরা ভিডিওটা পজ করে উত্তরটা লিখে নাও। আমি 4 নম্বর দাগে যে প্রশ্নটা রয়েছে সেটাতে চলে আসছি। 4 নম্বরে যে প্রশ্নটা দেওয়া ছিল সেটা ছিল অশুক্র আকৃতি হ্রদ কিভাবে গঠিত হয় তা ব্যাখ্যা করো। দেখো, প্রথমে যে প্রশ্ন ছিল 1-এর দাগের খ, সেখানে কিন্তু অশুক্র আকৃতি হ্রদ কখন তৈরি হয় দেখিয়েছিলাম? মধ্য যে গতি থাকে সেই মধ্য গতিতে তৈরি হয়। তাহলে আমরা সেটা উত্তরটা এবার পুরোটা পড়ে নিয়ে তোমরা নিশ্চয়ই স্ক্রিনে দেখতে পাচ্ছ তার ভূমিরূপের যে ছবিটা কীরকম হয়, তো আমি সেটা দিয়ে ব্যাখ্যা করে দেবো তোমাদের। দেখো, নদীর মধ্যপ্রবাহে ভূমির ঢাল কম থাকে, অর্থাৎ উচ্চ প্রবাহের থেকে কিন্তু কম থাকে, তাই সামান্য বাধা পেলেই নদী আঁকাবাঁকা পথে প্রভাবিত হয়। সেই সময় নদীর যে পাশের স্রোতে আঘাত খুব জোরে লেগে সেই স্থানে ভাঙতে থাকে, যে স্থানে লাগে সেই স্থান ভাঙতে থাকে, এবং বিপরীত ঢালে পরের আঘাত কম লাগে, অর্থাৎ তার ঠিক উল্টো দিকের ঢালটাতে কী হয়? আঘাতটা যেটা থাকে সেটা কিন্তু খুবই কম লাগে, ফলে
পলি বালি ইত্যাদি জমে চড়া সৃষ্টি হয়। মানে একদিকে যেটা হচ্ছে, দেখো তোমরা ছবিতে দেখতে পাচ্ছ জলের স্রোতটা নাকি যখন এইরকমভাবে যাচ্ছে তখন কি জলের স্রোতটা গিয়ে এই ঢালটাতে লাগছে, এপাশের ঢালে কিন্তু লাগছে না। অর্থাৎ এপাশের ঢালে যখন উল্টো দিকের ঢালে লাগছে না, অন্য পাশের যে ক্ষয়কার্যটা হচ্ছে সেটা এসে জমা হচ্ছে কোথায়, উল্টো দিকের সাইডে এসে জমা হয়ে যাচ্ছে। ফলে কি হবে, এই রকম চলতে থাকলে বাঁকা দুটি পার্শ্ববর্তী অংশ ক্ষয় করতে করতে একসময় পরস্পর জুড়ে যায় এবং নদীর আবার সোজা পথ বলতে চলতে শুরু করে এটা। ফলে পরিত্যক্ত বাঁকটি হ্রদের আকারে পড়ে থাকে। ঘোড়ার খুরের মতো আকৃতি দেখতে হয় বলে একে অশ্বক্ষুরাকৃতি হ্রদ বলা হয়। উদাহরণ, গঙ্গা নদীর মধ্যপ্রবাহে অসংখ্য অশ্বক্ষুরাকৃতি হ্রদ সমূহ কিন্তু দেখা যায়। এবার তোমাদের যে সংজ্ঞাটা ছবিটা দেওয়া রয়েছে, ছবিটা তোমরা দেখো তাহলে ভালো করে বুঝতে পারবে। যে ছবিটাতে আমি দেখিয়ে দিয়েছি, দেখো প্রথমে কি ভূমিরূপটাতে কী হচ্ছে, যখন নাকি সোজা ছিল তখন কি এইরকমভাবে জলটা প্রথমে এসে ধাক্কা মারছে, কারণ গতিপথটা তো এরকম বাঁকা বাঁকা রয়েছে। প্রথমে সেই জলটা কোথায় ধাক্কা মারছে, এইখানে ধাক্কা মারছে, তাহলে এখানে যখন ধাক্কা মারছে তখন কি হচ্ছে, এদিকে ক্ষয়কার্য হলো, কিন্তু সেটা জমবে কোথায়, সেটা এসে এইরকম জায়গায় জমে যাচ্ছে। একই রকমভাবে এটা এসে যখন এখানে ধাক্কা মারছে তাহলে এই পাশে জমছে। এরকমভাবে এইটা তো বাড়তে থাকছে, ধীরে ধীরে এটা যেতে থাকছে এবং যেতে যেতে পরে যখন নাকি সোজা গিয়ে এটা এইরকমভাবে মিলে চলে যায় নদীটা, তখন কী হয়, এই পাশের অংশটা শুধুমাত্র হ্রদ হিসাবে পড়ে থেকে যাচ্ছে। দেখো তোমাদের ছবিতেও কিন্তু আমি সেটা দেখিয়ে দিয়েছি। এরপরে 5 নম্বর যে প্রশ্নের উত্তরটা রয়েছে, সেই 5 নম্বর প্রশ্নের উত্তরটা তোমাদের ব্যাখ্যা করে দিচ্ছি আমি। এটাই হলো তোমাদের শেষ প্রশ্নের উত্তর। তো দেখো, বলা হয় যে ছবি এঁকে নদীর উৎস, মূল নদী, উপনদী, শাখা নদী, মোহনা, নদী অববাহিকা ও ধারণা অববাহিকার উদাহরণ দাও। তো দেখো এখানে ছবি আমি দিয়ে দিয়েছি। এই ছবিতে তোমরা দেখতে পাচ্ছ যে যেখান থেকে নদী শুরু হয়েছে সেটাকে উৎস বলা হচ্ছে এবং তার চারপাশে যে অংশটা রয়েছে জলের ভর্তি অংশটা সেটাকে জলবিভাজিকা, এবং সেখান থেকে অন্য যে নদীটা শাখা নদী হয়ে বেরিয়ে ডাইরেক্ট নদীতে মিশে গেছে, ডাইরেক্ট সাগরে মিশেছে, সেটাকে বলা হচ্ছে শাখা নদী। এছাড়া অশ্বক্ষাকৃতি হ্রদের আগে আলোচনা, যেখানে যেখানে মিশেছে সেই জায়গাগুলোতে দেখো মোহনা বলা হয়েছে, যেখানে সাগরের সাথে মিশেছে সেটা একদম নিচে মোহনা দেওয়া রয়েছে। এছাড়া যেটা এখানে দেওয়া নেই সেটা হলো তোমাদের অববাহিকা। তো অববাহিকাটা আমি দেখো তোমাদের দেখিয়ে দিচ্ছি, পাশের অংশগুলো ধারণা অববাহিকাটা দেওয়া রয়েছে, তার ঠিক নিচে সবুজ অংশের যে পাশের অংশগুলো সেগুলোকে বলবো আমরা অববাহিকা অঞ্চল। তোমরা এটা করে নাও, যদি কোনো অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাও।